যুদ্ধাপরাধের বিচারে কোনো চাপের কাছেই নতি স্বীকার করবে না সরকার। গণভবনের সাংবাদিক কলামিস্টদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী। আবারও পেছল মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের এবং জামায়াত নেতা মুজাহিদের আপিল শুনানি। পরবর্তী তারিখ 28 এপ্রিল। দুই মামলায় মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন বিষয়ে বিভক্ত রায়। জ্যেষ্ঠ বিচারপতি 3 মাসের আগাম জামিন দিলেও কনিষ্ঠ বিচারপতির খারিজ। শিল্প কারখানার দখল ও দূষণে অস্তিত্ব সংকটে শীতলক্ষ্যা নদী। কাজে আসছে না পরিবেশ অধিদপ্তরের উদ্যোগ, বিপর্যয়ের মুখে জীববৈচিত্র্য। এবং অবশেষে 7 মাসের শিশু সাজিয়ার পেট থেকে বের করা হলো 22 সপ্তাহের ভ্রূণ। ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সফল অস্ত্রোপচার। সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। দেশের উন্নয়নে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতার সরকারের রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধের বিচারে কোনো চাপের কাছেই নতি স্বীকার করবে না সরকার। গণভবনে বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং টক শো এর সঞ্চালকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। যারা পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, মানবাধিকারের প্রশ্নে তাদের জন্য মায়াকান্না অর্থহীন বলে মন্তব্য করেন শেখ হাসিনা। আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি। কারো কাছে আমরা মাথা নত করি না। কাজে যে যত বড় চ্যালেঞ্জিং সেটা মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। এই বিচার রায় কার্যকর করতে যে কত উঁচু জায়গা থেকে টেলিফোনে পর্যন্ত আমাকে যেন এদের ফাঁসি দেওয়া না হয় সেই অনুরোধ উপরোধও আমাকে করা হয়েছে। মানবাধিকারের কথা বলবো, কিন্তু মানবাধিকার কি যারা মানবাধিকার লঙ্ঘন করবে সেই লঙ্ঘনকারীদের মানবাধিকার রক্ষা করতে হবে নাকি? ইতিমধ্যে 2টা রায় আমাদের কার্যকর হয়েছে। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা বাকিগুলো করে ফেলবো। কাজে এটা আমরা করব, যত বাধা আসুক এটা বাধা দিয়ে পারবে না। যে মানুষগুলি পুড়ে গেল অথবা পোড়া ঘা নিয়ে যারা মৃত্যুর সাথে এখনো পাঞ্জা লড়ছে বা একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের জন্য যত না চিন্তা, ওই যারা পোড়াতে গেছে বা যারা এই ধরনের অঘটন ঘটাতে গেছে এই মানুষকে বাঁচাতে যে তাদের উপরে যখন কোনো আঘাত এসেছে, অপরাধীরা যখন মারা গেছে, সেই অপরাধীদের জন্য কান্না। কি ক্রস ফায়ারে মানুষ মারা গেছে? ক্রস ফায়ারে তো না। কেউ যখন অপরাধ করতে যায় তার পুলিশের তো রাইট আছে তাকে সে মানুষের জানমাল বাঁচানো, আর সেটা বাঁচানোর জন্য যেটা করা তাদের তা করতে হবে। আমরা বাধ্য হয়েছি পুলিশকে সেই নির্দেশ দিতে এবং স্পষ্ট বলছি যে অস্ত্র পকেটে রেখে দেওয়ার জন্য না। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু সেখানে সকলের সহযোগিতা চাই, সেটাই সব থেকে বড় কথা। হ্যাঁ, সমালোচনা অবশ্যই, যদি কোনো কাজ না করতে পারে সমালোচনা আপনারা করবেন, তাতে কোনো সন্দেহ। সমালোচনা থেকেই তো আমরা জানতে পারবো যে কোথায় সমস্যাটা আছে। কিন্তু আবার এমন কিছু করবেন না যেন ওই স্বাধীনতা বিরোধী বা যারা স্বাধীনতাই চায়নি তাদের হাত যেন শক্তিশালী না হয়, ওইটুকু সহযোগিতা চাই। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল আবেদনের শুনানি পিছিয়ে আগামী 28 এপ্রিল নির্ধারণ করেছেন আদালত। সকালে বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন। 2013 সালের 17 জুলাই বুদ্ধিজীবী হত্যা সহ মানবতা বিরোধী 5টি অপরাধ প্রমাণিত হওয়ায় মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল 1। পরে ওই বছরের 11 আগস্ট এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে জামায়াতের এই নেতা। অন্যদিকে একই বছরের 1 অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল। পরে তিনিও এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। শিল্প কারখানার দখল আর দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে পড়েছে শীতলক্ষ্যা নদী। নরসিংদীতে যেসব কারখানায় বর্জ্য শোধনাগার রয়েছে তারাও সেগুলো ঠিকমতো ব্যবহার না করে বিষাক্ত বর্জ্য ফেলছে শীতলক্ষ্যায়। নদী রক্ষায় কাজে আসছে না পরিবেশ অধিদপ্তরের উদ্যোগও। এই অবস্থায় মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য। কাউসার আহমেদের ছবি ও আশিকুর রহমান পেয়ালের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নরসিংদী জেলার পাশ দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীটি একসময় ছিল ব্যবসা বাণিজ্যের মূল চালিকা শক্তি, কিন্তু দীর্ঘদিন ধরে নদীর দুপার গাজীপুর ও নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত বিভিন্ন শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে নদীতে। লাল রঙের বিষাক্ত পানি সরাসরি নদীতে ফেলছে ক্যাপিটাল পেপার অ্যান্ড পাল্প সহ নদী পাড়ের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলো। এসব বর্জ্যের প্রভাবে শীতলক্ষ্যা নদীর পানি কোথাও লাল, কোথাও আবার ধারণ করেছে কালচে বর্ণ।
এতে বিপন্ন হয়ে পড়েছে নদীতে জীববৈচিত্র্যের অস্তিত্ব। আপনার রঙের পানি, বাথরুমের ময়লা যত কিছু আছে সব শুধুই নদী। এই বর্জ্যের কারণে পানি দূষিত হয়ে যায়, কালো হয়ে যায়। আগের মতো মাছও পাওয়া যায় না, আর পানিগুলো মারাত্মকভাবে দূষিত। শামুক মাছ যত কিছু আছে সব নষ্ট হয়ে যায়। খুব সুন্দর ছিল, টটর করতো, এই জল নাই তো আমরা পচা জলে স্নান করতেছি। বিষাক্ত বর্জ্য নিক্ষেপ করে শীতলক্ষ্যা নদী দূষণের অভিযোগ অনেকটা স্বীকারও করলেন ক্যাপিটাল পেপার অ্যান্ড পাল্প ইন্ডাস্ট্রিজের এই কর্মকর্তা। এখানে শীতলক্ষ্যায় তো অনেকেই পানি ছাড়ে, আমাদেরও একটা প্রশ্ন, যেটা আমরা অস্বীকার করার কিছু নেই, আমরা না ছেড়ে পারি না, তবে হ্যাঁ আমরা স্টেপ নিচ্ছি যাতে এগুলো যত মিনিমাম ছেড়ে দেওয়া সম্ভব। পরিবেশ অধিদপ্তর বলছে নদী দূষণের দায়ে শীতলক্ষ্যার পাড়ের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে জরিমানা করার পরও ঠেকানো যাচ্ছে না নদী দূষণ। ব্যবসায়ী বা যারা এই শিল্প প্রতিষ্ঠানের মালিক তাদের সততার অভাব, তারা হয়তো রাতের অন্ধকারে এই টিভিটা নিজের কিছু অর্থ সাশ্রয়ের জন্য এই টিভিটা কার্যকরভাবে চালু রাখে না এবং নদীতে দূষণ করিয়ে যাচ্ছে। শীতলক্ষ্যা নদী তীরের নরসিংদী অংশে 15টি বৃহৎ শিল্প কারখানা রয়েছে। সময় সংবাদ, নরসিংদী। দিন দিন রোহিঙ্গা ও প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে কক্সবাজারের বনভূমি। বিপুল পরিমাণ বনভূমি দখল করে গড়ে উঠেছে রোহিঙ্গা বসতি, আর এসব রোহিঙ্গারা গাছ উজাড় করে ধ্বংস করছে বনজ সম্পদ। বন বিভাগ বলছে বনভূমি উদ্ধারে শিগগিরই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে। সুজন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বনভূমিতে বসবাস করছে 2 লক্ষাধিক অনুপ্রবেশকারী রোহিঙ্গা। প্রতিদিনই বনাঞ্চলের গাছ উজাড় করে জ্বালানি হিসাবে ব্যবহার ও বিক্রি করছে তারা। পাশাপাশি পাহাড় কেটে রোহিঙ্গারা তৈরি করছে স্থায়ী বাসস্থান। তাদের সাথে যোগ দিয়েছে স্থানীয় প্রভাবশালীরাও। এতে বন বিভাগের উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয়রা। 78 সাল থেকে যে মিয়ানমার থেকে অবৈধভাবে রোহিঙ্গারা যখন এদেশে আসে তখন থেকেই ভয়াবহ বনাঞ্চল দখলের ঘটনাটা বেড়ে যায় এবং ইদানিংকালে এটা আরো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। ভূমি দুচ্ছেদের কারণে ওই যে বনভূমি দখল হয়ে গেছে, গাছপালা কেটে ওখানে বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন এই এলাকার যারা শোষণ করে আসতেছে তাদের কর্তৃত্বে নেতৃত্বে বনাঞ্চল বনভূমি ধ্বংস হয়েছে। আমাদের বনের গাছগুলো কেটে ফেলতেছে প্রতিদিন, আর ঘরবাড়ি তৈরি হচ্ছে, আর প্রশাসন দেখো না দেখো ভাঙ করতেছে। উচ্ছেদের জন্য বারবার বলা হলেও বন বিভাগ রহস্যজনক ভূমিকা পালন করছে বলে অভিযোগ বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের এই নেতার। কক্সবাজারের বন বিভাগের ভূমিকা অনেকটা রহস্যজনক। তারা আমরা দেখতে পাচ্ছি তারা কোনোভাবে কোনো অভিযান তারা করতেছে না। তবে বনভূমি দখল ও বন উজাড়ে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানালেন বন বিভাগের এই কর্মকর্তা। মাঠে যারা জবরদখল করে আছে, ঘরবাড়ি করে আছে, তাদের বিরুদ্ধেই তৎক্ষণাৎ মামলা দেওয়া হচ্ছে। আর পেছনে কারা আছে সেটা খতিয়ে দেখে হয়তো পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা যাবে। বন বিভাগের দেয়া তথ্য মতে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের 42,000 হেক্টর বনভূমির মধ্যে অর্ধেকেরও বেশি রোহিঙ্গা ও প্রভাবশালীদের অবৈধ দখলে। সময় সংবাদ, কক্সবাজার। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন নির্বাচনী পরিবেশ নষ্ট করতে না পারে, সেজন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রাজধানীর তোপখানায় আজ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় খাদ্যমন্ত্রী আরও অভিযোগ করেন বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। আমি নির্বাচন কমিশনের কাছে প্রতি আমি আহ্বান জানাবো, শান্তিপূর্ণ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করছে, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তাদেরকে নির্বৃত্ত করা উচিত। আচরণ বিধি অনুযায়ী আমি মাঠে নামতে পারবো না, প্রধানমন্ত্রী মাঠে নামতে পারবেন না, আমরা কেউ মাঠে নামতে পারবো না। বেগম খালেদা জিয়া আচরণ বিধি অনুযায়ী মাঠে নামার অধিকার তার আছে, এটা ঠিক। যিনি বিগত দিনে বাংলাদেশে 1.5 শতাধিক মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন, আজকে দুর্গন্ধ দেহ নিয়ে তিনি যদি আজকে মাঠে নামেন, মানুষের ক্ষুব্ধ জনরোষে যদি তিনি আজকে বিভিন্ন জায়গায় অপমানিত হন, একটা অশান্ত পরিবেশের সৃষ্টি যদি বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়, তাহলে কি নির্বাচন বিঘ্নিত হবে না? কোন ব্যক্তির জন্য যদি নির্বাচন বিঘ্নিত হওয়ার কোন উপক্রম হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি অবনতি ঘটার কারণ দেখা দেয়, অবশ্যই নির্বাচনের কমিশনের সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। ফতুল্লায় বিসিবি একাদশের পক্ষে
বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে হারের শঙ্কায় পড়েছে পাকিস্তান। 269 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাব্বির রহমানের সেঞ্চুরিতে জয়ের সুবাতাস পাচ্ছে বিসিবি একাদশ। দর্শক, এই মুহূর্তে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আছেন আমাদের রিপোর্টার শায়লা পারভিন। সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শায়লা, ম্যাচের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর কেমন দেখলেন সাব্বিরের সেঞ্চুরি? রুদ্র, এই মুহূর্তে ফতুল্লায় বাংলাদেশ বিসিবি একাদশ ও পাকিস্তানের ম্যাচটা আসলে বেশ নাটকীয় রূপ ধারণ করেছে, কারণ বাংলাদেশের 50-এরও কম রান লাগে এবং হাতে ওভার আছে 10টি, কিন্তু দুর্ভাগ্যক্রমে উইকেট আছে মাত্র 3টি। সাব্বির রহমান যখন ব্যাট করছিলেন তিনি 123 রানে আউট হয়েছেন কিছুক্ষণ আগে। তিনি যখন ব্যাট করছিলেন তখন বাংলাদেশ আসলে জয়ের একটা উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, কারণ হাতে উইকেট ছিল এবং ওভার ছিল, ওভার প্রতি রান রেট প্রায় 5-এর নিচে নেমে এসেছিল। সেই অবস্থায় আসলে বাংলাদেশ বিসিবি একাদশ একটা জয়ের ভালো সম্ভাবনা সৃষ্টি করেছিল এবং জয়ের স্বপ্নই দেখছিল বিসিবি একাদশ। কিন্তু ঠিক সেই মুহূর্তে ওয়াহাব রিয়াজের একটা দুর্দান্ত স্পেলে সাব্বির রহমান এবং আউট হয়ে যাওয়ার ফলে একটা পরপর 2টি উইকেটের পতনের ফলে আসলে বাংলাদেশের অবস্থানটা কিছুটা নড়বড়ে হয়ে গেছে। এখন 3টি উইকেট হাতে আছে, কিন্তু উইকেটে আছেন এখন সোহাগ গাজী এবং সাব্বির রহমানের আউটের ফলে সোহাগ গাজীরা এখন বর্তমানে যে 3জন উইকেট রয়েছেন তারা আসলে কেউই সেরকম পিওর ব্যাটসম্যান না, যাকে আমরা বলি। ঘরোয়া লিগে হয়তো তারা কেউ অনেকে রান পেয়ে থাকেন, কিন্তু সেই রানের মাত্রাটা এরকম একটা টানটান উত্তেজনা ম্যাচ থেকে বের করে আনার জন্য যথেষ্ট বলে অনেকেই মনে করছেন না। তবে এখনো যে বাংলাদেশের সম্ভাবনাটা শেষ হয়ে গেছে তা কিন্তু আমরা বলবো না। তবে এক্ষেত্রে রুদ্র আপনাকে আরেকটি খবর জানিয়ে রাখতে চাই, সাধারণত প্রস্তুতি ম্যাচগুলো লিস্ট এর মর্যাদা পেয়ে থাকে, কিন্তু আজকের ম্যাচটি আসলে লিস্টের মর্যাদা পাচ্ছে না, কারণ প্রতিটি দল 15 জনের করে স্কোয়াড ঘোষণা করেছে। কিন্তু এই স্কোয়াডে আমরা দেখেছি যেটা একজন বোলার ব্যাট করতেছে, কখনো বল করতেছে, এটা শুধুমাত্র প্রস্তুত ম্যাচ, কিন্তু এটি লিস্ট এর ম্যাচের মর্যাদা। দর্শক, ফতুল্লাহ খান সাহেব স্টেডিয়াম থেকে খেলার এই মুহূর্তের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শায়লা পারভিন। এবার সিটি নির্বাচনের খবর। পল্টন ও মতিঝিল থানার 2 মামলায় ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের আগাম জামিন আবেদন বিষয়ে দ্বিধাবিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। এতে আবেদনটি প্রধান বিচারপতির বেঞ্চে সমাধানের অপেক্ষায় থাকলো। দুপুরে শুরু হওয়া দ্বিতীয় দিনের শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারপতি 3 সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন, কিন্তু কনিষ্ঠ বিচারপতি আবেদনটি খারিজ করে দেন। গত সোমবার ওই 2 মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। ওই দিনের শুনানির পর আজ শুনানির দ্বিতীয় দিন নির্ধারিত ছিল। এই রায়ের কারণে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে প্রচারণায় মির্জা আব্বাসের অংশগ্রহণের বিষয়টি একরকম ঝুলেই রইল। শুনানি সম্পন্ন হওয়ার পর সিনিয়র জাজ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী সাহেব জনাব মির্জা আব্বাসকে লিমিটেড সময় অর্থাৎ 3 সপ্তাহের জন্য জামিন দিয়েছে, দিয়ে পরবর্তীতে তাকে সারেন্ডার করতে বলেছে। আর জুনিয়র জাজ বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সামারালি রিজেক্ট করেছে, রিজেক্ট করে বলছে সারেন্ডার করার জন্য। এটা চিফ জাস্টিসের কাছে যাবেন, চিফ জাস্টিস মহোদয় তৃতীয় বিচারকের কাছে দিবেন এবং তৃতীয় বিচারক থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত উনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় থাকবেন, পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারবে না। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাস আইনের চোখে পলাতক বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে দুর্নীতির দায়ে শাহবাগ থানার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করতে পারেন। বিকেলে তার কার্যালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 2 জন বিচারপতির দ্বিমত হওয়ার পরিপ্রেক্ষিতে উনি এই আদালতে আত্মসমর্পণের আগে ওনার যে অবস্থান ছিল আমার বিবেচনায় সেই একই অবস্থানে উনি চলে গেছেন। গ্রেপ্তারের বিষয়টি এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয় এবং তারা এটা নিশ্চয়ই বিবেচনায় সবকিছু নিয়ে যা করার হয় তারা করবে। দুর্নীতির মামলায় তো উনি জামিনে নাই, ওই মামলা কি তাকে অ্যারেস্ট করতে পারে? দুর্নীতির মামলা অবশ্যই গ্রেফতার করতে পারে। দুর্নীতির মামলা গ্রেফতার এড়ানোর জন্যই ওনারা ওই প্রধান বিচারপতির কাছে গেছেন, ওই আদালতে এক আদালত থেকে অন্য আদালতে মামলাটি নেওয়ার জন্য। দর্শক, রাজধানীর রামপুরায় 3 তলা একটি টিন শেডের বাড়ি দেবে গেছে। আর দেবে যাওয়ার এই ঘটনায় এখন পর্যন্ত 2 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আর এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার ফখরুল সেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শাহিন, রুদ্র, আপনি জানেন যে রাজধানীর রামপুরার
রাজধানীর রামপুরা যে চৌধুরীপাড়া আছে সেই চৌধুরীপাড়াতে একটি ঝিল আছে, ঝিলের উপরে 2 তলা বিশিষ্ট একটি টিনের বাড়ি ছিল। সেই টিনের বাসাটির নিচতলা সেটি এখানে এই ঝিলের মধ্যে ডুবে গেছে, অর্থাৎ ডোবার মধ্যে ডুবে গেছে। ওই নিচতলায় আমরা জানতে পেরেছি, স্থানীয় লোকজন জানিয়েছেন যে ওইখানে 20টির মতো ঘর ছিল, এই ঘরের মধ্যে অসংখ্য লোক ছিল, তারা সবাই এই পানির মধ্যে ডুবে গেছে। এবং রামপুরা থানার পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে তারা ইতিমধ্যে 3টি লাশ তারা উদ্ধার করেছেন এবং এখনো অসংখ্য মানুষ সেই নিচতলায় আটকা পড়ে আছেন। তাদেরকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। এবং আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এইখানে একটি ঝিল ছিল, অর্থাৎ ডোবা ছিল, ডোবার উপরে এই টিনের বাসাটি করা হয়েছিল এবং টিনের বাসাটি 2 তলা বিশিষ্ট। আপনি দেখতে পাচ্ছেন যে বাসাটির টিন দিয়ে চতুর্পাশে ঘেরা এবং নিচতলায় ওইটু টিন, অর্থাৎ এখানে শক্ত কোনো ইমারত দেওয়া হয়নি, সেজন্য কিন্তু নড়বড় অবস্থায় আগে থেকেই ছিল। স্থানীয় লোকজন আমাদেরকে বলেছেন যে এই বাসাটি নড়বড় অবস্থায় আগে থেকেই ছিল, অর্থাৎ ডোবার উপরে তারা মোটামুটি অবৈধভাবে, পুলিশও জানিয়েছেন যে এটা অবৈধভাবেই স্থাপন করা হয়েছিল। এই জন্য এই বাসাটির এই দুর্গতি, অর্থাৎ নিচতলায় যে লোকজন ছিল, অসংখ্য লোকজন, তারা কিন্তু ডুবে গেছে পানির মধ্যে এবং তাদেরকে উদ্ধারের জন্য চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে। আরেকটু আপনাকে জানিয়ে রাখি যে এই যে ডোবা আছে, ডোবার মধ্যে এই বাসা তৈরির কিন্তু ঘটনা এটি প্রথম নয়। আরো রাজধানীতে কিন্তু অসংখ্য ডোবার উপরে কিন্তু এরকম বাসা তৈরি আছে এবং যত বাসা তৈরি আছে রাজধানীর এই ডোবার উপরে বাসাগুলো কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ এবং যে কোনো মুহূর্তে এই ডোবার উপরের বাসাগুলোর কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তারই প্রমাণ হচ্ছে যে রাজধানীর রামপুরার এই চৌধুরীপাড়ার এই বাসাটি, যেটির 2 তলা বিশিষ্ট বাসাটির নিচতলা যেটি ডুবে গেছে, এটি প্রমাণ করে যে রাজধানীতে যতগুলো ডোবা আছে তার উপরে যে বাসাগুলো তৈরি করা হয়েছে সেই বাসাগুলো কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ এবং এই বাসাগুলো কিন্তু বৈধভাবে তৈরি না, অবৈধভাবে তারা কিন্তু তৈরি করা হয়েছে এবং এই বাসাগুলো দিয়ে কিন্তু ব্যবসাও করছেন এই মালিকরা, বাসার মালিকরা কিন্তু এই বাসায় ভাড়া দিয়ে, অর্থাৎ যারা ভাড়া থাকছেন তারাও কিন্তু নিম্ন মধ্যবিত্ত মানুষ, অর্থাৎ রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, তারাই এই সব ডোবার উপরে কম দামে, কম মূল্যে কিন্তু ভাড়া থাকেন এই বাসার মধ্যে আর কি। একটি রুমের খুব কম মূল্যে তারা ভাড়া পান এবং সেজন্য অনেক ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই ডোবার উপরে তৈরিকৃত এই বাসাগুলোতে তারা ভাড়া থাকেন, অর্থাৎ তারা জীবিকা নির্বাহ করে থাকেন। সুতরাং এটি কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ, তার প্রমাণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পুলিশ জানিয়েছে তারা ইতিমধ্যে 3টি লাশ উদ্ধার করেছেন, এইটুকুই আমরা জেনেছি। আর লাশ আছে কিনা তারা আশঙ্কা করছেন, আরো লাশ থাকতে, এখানে ভিতরে আরো মৃতদেহ থাকতে পারে এবং তারা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রুদ্র, আপনাকে জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিসের ইউনিটও কিন্তু কাজ করছেন এই রামপুরার, অর্থাৎ রাজধানীর রামপুরার চৌধুরীপাড়ার যে বাসাটি ডুবে গেছে, এই বাসাটির যেন আর কেউ না থাকে, অর্থাৎ লোকজন যে আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধারের যথাসম্ভব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে ফায়ার সার্ভিসের ইউনিট, 3টি ইউনিট, তারা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এখানে যারা আশেপাশে অসংখ্য মানুষ কিন্তু ভিড় করছেন এই পরিণতি দেখার জন্য, অর্থাৎ এবং তারা কিন্তু অনেক আতঙ্কগ্রস্ত এবং এলাকাবাসীর মধ্যে কিন্তু অনেক ভয়, ভীতি এবং তার তারা কষ্টে আছেন এবং কারণ তাদের প্রতিবেশী এখানে কিন্তু ডুবে মারা গেছেন, 2-3 জন মারা গেছেন ইতিমধ্যে, আরো মৃতদেহ উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। সুতরাং এটা খুবই একটি দুঃখজনক ঘটনা, যেটি এলাকাবাসী খুবই চিন্তিত এবং তারা আতঙ্কগ্রস্ত যে এরকম ঘটনা আরো ঘটতে পারে, অর্থাৎ ডোবার উপরে যে বাসাগুলো আছে এই বাসাগুলো অর্থাৎ যে কোনো মুহূর্তে ডুবে গিয়ে বা ঝিলের উপর যে বাসাগুলো আছে যে কোনো মুহূর্তে বাসাগুলো পানিতে ডুবে গিয়ে সেখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কা কিন্তু এলাকাবাসীর মনে রয়েছে। এবং আপনি দেখতে পারবেন যে অসংখ্য মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘটনাটি দেখছেন এবং চতুর্পাশে কিন্তু নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে, অর্থাৎ লোকজন এসে এখানে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, অর্থাৎ উদ্ধারের কাজে যেন বাধাগ্রস্ত না করে, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবসময় তৎপর রয়েছেন, অর্থাৎ তারা কিন্তু নিরাপত্তার জন্য সবসময় তৎপর রয়েছেন এবং লোকজনকে কিন্তু ছাড়িয়ে যাচ্ছেন।
এবং এলাকাবাসীকে তারা বিশৃঙ্খল থেকে রুদ্র আপনাকে জানাই যে আমরা এখন একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সঙ্গে কথা বলবো। তিনি আমাদেরকে একটু কিছু তথ্য আমাদেরকে জানাবেন। ওইখানে যাওয়া যাবে না, এখান থেকে কথা বলেন, এখান থেকে কথা বলেন। রামপুরা থানার পুলিশ আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছেন যেটি যে তারা উদ্ধারের প্রচেষ্টা চালিয়েছেন এবং এখন আমরা একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সঙ্গে কথা বলবো, তিনি আমাদেরকে কিছু তথ্য জানাবেন। জি, আমাদেরকে একটু বলুন যে কি ঘটনা ঘটেছিল এখানে। এবং এটা আমরা আরেকটার দিকে খবর পাই যে একটা দোতলা বাড়ি এরকম ডুবে গেছে। এটা দোতলায় দুটাই টিনের ঘর, নিচতলায় কয়েকটা রুম ছিল, উপরে কয়েকটা রুম ছিল। তা আমরা এসে নিচের অংশটি ডোবা দেখি আর কি, আর উপর অংশটি এই অবস্থাতেই ছিল। তারপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়, ডুবুরি দলকে খবর দেওয়া হয়, স্থানীয় লোকজনের সাহায্য করে 4টা লাশ এখন পর্যন্ত উদ্ধার করেছে। 3টা পুরুষ 1টা মহিলা লাশ উদ্ধার করা হয়েছে, আর বাকি কাজ এখনো চলছে। জি রুদ্র, আপনি শুনতে পেলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলছেন যে আরেকটি লাশ বেড়েছে, অর্থাৎ 3টি যে লাশ ছিল উদ্ধারকৃত 3টি লাশ ছিল, মৃতদেহ ছিল, এখন কিন্তু আরো একটি বেড়েছে, অর্থাৎ 4টি লাশ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে কিন্তু আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে, অর্থাৎ এই পর্যন্ত 4টি লাশ উদ্ধার হলো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু ইতিমধ্যে আমাদেরকে জানালেন যে 4টি লাশ ইতিমধ্যে তারা উদ্ধার করেছেন এবং আরো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আরো ওখানে যারা যে মৃতদেহগুলো আছে এগুলো উদ্ধার করার জন্য। তো আমরা এখন কিছু এলাকাবাসীর সঙ্গে কথা বলবো, তাদের থেকে আমরা জানবো যে ঘটনাটা আসলে কি ঘটেছিল। রুদ্র, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু এলাকাবাসী এই স্থানটিতে আসার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে, অর্থাৎ তারা আমরা একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলবো, অর্থাৎ এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে কিছু স্থানীয় লোকজন যারা উদ্ধার কাজে সহায়তা করেছেন তাদের মধ্যে একজনের সঙ্গে আমরা কথা বলবো। জি বলেন, মানে কি ঘটনাটা কি ঘটেছিল একটু? না আমি তো বলতে পারবো না, আমি ভাত খেতে বসি আর এর ভিতরে এই অবস্থা। তারপরে আপনি কি উদ্ধার করেছেন? উদ্ধার করছি 2 জন জীবিত। এখন কি অবস্থা? এখন মোটামুটি ভালোই, ডুবুরি যা আছে ডুবুরি উড়াইতেছে, এখন ভালোই আছে, এখন কোনো লোক নাই ভিতরে আশা করি। রুদ্র, আপনাকে জানিয়ে রাখি যে স্থানীয় যে লোকজন যারা উদ্ধার কাজে সহায়তা করেছেন তারা আবার বলছেন যে এখন পরিস্থিতি একটু শান্ত হয়ে এসছে, আগের পূর্বের তুলনায় তারা কিন্তু সহযোগিতা করে পরিস্থিতি শান্ত করার কিন্তু চেষ্টা চালাচ্ছেন এবং তারা কিন্তু সফল হচ্ছেন। রুদ্র, আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই যে ডোবার উপরে যে বাসাগুলো আছে এগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। রাজধানীর অসংখ্য ডোবা আছে তার উপরে। দর্শক, রাজধানীর রামপুরার চৌধুরী পাড়ার একটি ঝিলে দোতলার একটি টিন শেড বাড়ি দেবে গেছে, আর সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস। এখনো পর্যন্ত 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস। আর সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল শাহিন। সময় সংবাদে আরও থাকছে। সিলেট, গাজীপুর ও নরসিংদীতে আলাদা সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত, আহত হয়েছেন অন্তত 9 জন। আজও রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ করেছেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অংশ নিতে দেখা গেছে প্রার্থীদের কর্মীর সমর্থকদেরও। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য অংশগ্রহণকারী সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী ভোটারদের কাছে পৌঁছানোর সুযোগ আছে আর মাত্র 11 দিন। অল্প এই কয়েকদিনের মধ্যে বিপুল সংখ্যক ভোটারের দ্বারে দ্বারে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপনে ব্যস্ত এখন মেয়র, কাউন্সিলর প্রার্থীরা। বুধবার সকাল 10টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় গণসংযোগ চালান ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রার্থী সহ শতাধিক কর্মী সমর্থক। গত 9 দিনের প্রচারণার অভিজ্ঞতায় প্রতিদ্বন্দ্বিতা চেয়ে নিজেকে এগিয়ে রেখে জয়ের আশাবাদ ব্যক্ত করলেন সাইদ খোকন। প্রবল এই আত্মবিশ্বাসের পেছনে থাকা কারণের ব্যাখ্যাও দিলেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, সেই তৌফিক দেন, ঢাকা শহরের জনগণ আমার সাথে আছে। তারা শান্তি চায়, তারা এগিয়ে যেতে চায়, তারা ওই ধ্বংসাত্মক কাজকর্মের মধ্যে আর জড়াতে চায় না।
গণসংযোগ চলেছে ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষেও। পলাশী, লালবাগ সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। ভোটারদের দিক থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন দাবি করে স্বামীর জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে যেন সবাই সমানভাবে প্রচারণা অংশ নিতে পারে এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা শতভাগ আশাবাদী। তো সরকারের কাছে আমরা আশা করবো যে মির্জা আব্বাসকে জামিন অবশ্যই দিয়ে দিবে যাতে সমান প্রচারণার সুযোগ পায়। আমার নাম আনিসুল হক। রাজধানীর বনশ্রী এলাকায় প্রচারণা চালিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সবাই তরুণ হওয়ায় নিজেকে এগিয়ে রাখলেন তিনি। তরুণ দরকার মনে বেশি, তরুণ দরকার এক্সপেরিয়েন্সে বেশি। তরুণরা তো তরুণ, তাদের অনেক উদ্দীপনা। আমার মনে হয় তাদেরকে আরেকটু কিছু দূর আরো কিছু এক্সপেরিয়েন্স এগুলো হলে জনতার জন্য ভালো হবে। এদিকে ঢাকা দক্ষিণে সিপিপি বাসদ সমর্থিত মেয়র প্রার্থী বজলুর রশিদ ফিরোজ পল্টনের মুক্তি ভবনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। প্রত্যেক প্রার্থী তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ধর্মান্ধতা, কুসংস্কার ও জঙ্গিবাদ আধুনিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বড় বাধা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনার স্বাস্থ্য নামক একটি স্বাস্থ্য বিষয়ক সাময়িকীর 28 বছর পূর্তি উৎসবে তিনি এই কথা বলেন। ইনু বলেন, আধুনিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যেসব বাধা আছে তা থেকে মুক্তির জন্য স্বাস্থ্য বিষয়ক পত্রিকার গুরুত্ব অনেক। স্বাস্থ্য খাতে সরকারকে বাজেট আরও বাড়াতে অনুরোধ করেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট 10 জন চিকিৎসককে সম্মাননা পদক তুলে দেওয়া হয়। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেছেন, পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে দলটিকে কোনো চাপে রাখা যাবে না। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি ইন্টারপোলের বরাত দিয়ে সরকারের পক্ষ থেকে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করার মাধ্যমে বিএনপিকে চাপে রাখার কৌশলের কোনো বিষয় নেই এবং এইভাবে কোনো চাপ সৃষ্টি করা যাবে না। তারা নিজেরা কোনো রেড অ্যালার্ট কারো সম্পর্কে জারি করে না। এটা একটা বিভ্রান্তিমূলক প্রচারণা, এটা একটা অপকৌশল। এই অপকৌশলের নিন্দা করি আমি, যদিও এটার কোনো আউটকাম নেই। শঙ্কা ছিল উৎকণ্ঠাও। অবশেষে সফল হলো অস্ত্রোপচার। এতেই আনন্দে উচ্ছ্বসিত ফিটাস ইন ফিটু সমস্যায় আক্রান্ত 7 মাসের শিশু সাজিয়া জান্নাতের বাবা, মা ও চিকিৎসকরা। সকালে তার পেট থেকে 2 ঘন্টার চেষ্টায় পরজীবী যমজ 22 সপ্তাহের একটি মানব ভ্রূণ বের করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকরা। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছে সাজিয়া। চিকিৎসা বিজ্ঞানের এই বিরল ঘটনায় সফল অস্ত্রোপচারের খবর জানাচ্ছেন শাতিলা শারমিন। চিকিৎসা শাস্ত্রের ভাষায় বিরল এক সমস্যা ফিটাস ইনফিটু। মায়ের পেটে জন্ম নেয় যমজ ভ্রূণ, কিন্তু পরে একটি ভ্রূণের স্বাভাবিক নিয়মে পরিপূর্ণ গঠন হলেও আরেকটি ভ্রূণ পুরোপুরি বেড়ে ওঠে না। যে ভ্রূণটির গঠন বন্ধ হয়ে যায়, অনেক সময় তা নিজের অম্বিকাল কর্ডের মাধ্যমে পুরোপুরি বেড়ে ওঠা ভ্রূণটির শরীরের ভেতর চলে যায়। সাথে সাথে সেখানেই থেমে যায় এর বিকাশ ও গঠন। চিকিৎসা বিজ্ঞান পরিসংখ্যান বলছে, প্রতি 5 লাখে একজনের ক্ষেত্রে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর সাজিয়া জান্নাতের আগে বিশ্বে এ ধরনের 49টি ঘটনায় অস্ত্রোপচারের রেকর্ড রয়েছে। বাংলাদেশে এ ধরনের ঘটনা প্রথম নয়। এর আগেও আরও 2টি অস্ত্রোপচার করেছে দেশের চিকিৎসকরা। তবে এত অল্প বয়সী বাচ্চার অস্ত্রোপচার এই প্রথম। সাজিয়ার বয়স যখন 4 মাস, তখন থেকেই তার পেটে চাকার মতো কিছুর অস্তিত্ব টের পান তার মা। এছাড়া পেটটি অস্বাভাবিক ফুলে থাকা এবং জন্ডিস ও ঠান্ডায় আক্রান্ত হওয়ায় তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান শিশুটির পরিবার। টিউমারের মতো দেখা যায়, এদিক সেদিক যায়। নিয়ে যাওয়ার পরে পরীক্ষা করছি, করার পরে তারা বলছে যে বাচ্চার মতো টিউমার আছে। তারা তারিখ সকাল 9টার সময় ভর্তি করছে। ভর্তি করার পরে তারা বলছিল যে 2 দিনের মধ্যে অপারেশন হয়ে যাবে। জন্ডিসের জন্য আর একটু ঠান্ডা করার জন্য এই পর্যন্ত পিছাইছে আর কি ডেট। এদিকে বিরল এ অস্ত্রোপচার সফল করতে গঠন করা হয়েছে 8 সদস্যের মেডিকেল বোর্ড। তবে অস্ত্রোপচার সফল হলেও এখনো শঙ্কামুক্ত নন শিশুটি। এই ভ্রূণটার মাথার গঠন হয়েছে, তবে ভল্ট অর্থাৎ মাথার যে খুলিটা সেটা হয়নি। তার পুরো ভার্টেব্রাল কলাম বা মেরুদণ্ডটা গঠন হয়েছে। তার 2টি পা, হাত এগুলি সবই গঠন হয়েছে। হার্ট এটা কিন্তু গঠন হয়নি। যে পরগাছা তার নিজের হোস্টের আশ্রয় ছাড়া বাঁচতে পারে না।
আর এ বিরল ঘটনায় সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসকরা। এই অপারেশনটা যেন আমরা দ্রুত করতে পারি। বাচ্চার যে সাথে সমস্যাগুলো ছিল, বাচ্চার জন্ডিস ছিল, বাচ্চার ঠান্ডা লেগে গিয়েছিল। আমি অত্যন্ত খুশি যে আমাদের এই ডিপার্টমেন্টে এরকম একটা অপারেশন সফলভাবে আমরা করতে পেরেছি। 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণের পরে শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক ধারণা দেওয়া সম্ভব হবে বলে জানান তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সিলেট, গাজীপুর এবং নরসিংদীতে আলাদা সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 9 জন। পুলিশ জানায় সিলেটের বলাউড়া একটি সিএনজি অটোরিকশা ও একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার 3 যাত্রী নিহত হন, আহত হন চালক এবং আরও এক যাত্রী। এদিকে সকাল 6টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কড্ডা বাইমাইল এলাকায় আজমেরি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে বাসের এক যাত্রী মারা যান। পরে আহত 5 জনকে হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। এছাড়া দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর ইটাখোলা একটি সিএনজি অটোরিকশাকে যাত্রীবাহী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে কলেজ ছাত্রী সহ 2 জন মারা যান, আহত হন আরও 4 জন। ভারত সরকারের কড়াকড়ির কারণে সীমান্ত দিয়ে গরু আসছে না রাজশাহী সিটি হাটে। এতে বেড়ে গেছে গরুর দাম। সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ থাকলে দাম আরও বাড়বে বলে মনে করছেন গরু ব্যবসায়ী ও হাট ইজারাদাররা। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। বছর 3 আগে এভাবে রাজশাহীর সীমান্তবর্তী চরখানপুর, খিদিরপুর ও চরমাঝারদিয়ার এলাকা দিয়ে বিপুল সংখ্যক ভারতীয় গরু আসত। কিন্তু এখন সীমান্তগুলো বন্ধ হয়ে যাওয়ায় কোনো গরু পারাপার হতে পারছে না। উত্তরবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট সিটির হাটে ভারতীয় গরুর আমদানি নেই বললেই চলে। ফলে বেকায়দায় পড়েছেন গরু ব্যবসায়ীরা। এই হাটে আমদানি নাই, এই হাটের আমদানি এরকম না। এই হাটের আমদানি গরুর উপরে গরু থাকলে আমদানি একে বলা হয়। দেশে গরু নাই, আর ভারতটা ঘাটটা বন্ধ, প্রয়োজনে গরুর দাম দেশে 14,000 টাকা মনে গরু কাজ কিনা যাচ্ছে না ভাই। দেশের গরু দেয়, বাংলাদেশের কাইসেস মিটবে না। 400 টাকা কেজি বিকালেও কষায়ের ব্যবসা হবে না। এখন 350 টাকা বিকা গরু কাটলেই লস। বন্ধ করে দেওয়া দিত, গরুর গোস্তের দাম বেশি, এখন দেশের আমদানি কম। গরু ব্যবসায়ীদের দাবি, হাটে এখন যেসব গরু উঠছে তার অধিকাংশ খামারিদের দেশি গরু। একে তো চাহিদা অনুযায়ী ভারতীয় গরু নেই, তার উপর আবার গোখাদ্যের দামও বেশি, তাই চড়া গরুর বাজার। খোল ভুসি, ট্যাঙ্কার ভুসি, গমের ভুসি, আউর একদম বেশি। দাম মেলা 40 টাকা কেজি খুদ, 30 টাকা কেজি খুদ, এর লেগে গরুর পাশা হচ্ছে না গরিবের। এদিকে সীমান্তগুলো শিথিল না হলে সামনে গরুর দাম আরো বাড়বে বলে আশঙ্কা করছেন হাট ইজারাদাররা। যদি একটু বড় শিথিল হয় তাহলে সেক্ষেত্রে জনগণের এবং ব্যবসায়িকদের সুবিধা হবে। হাট ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পাশাপাশি আমাদের যে ক্রেতা বিক্রেতা আছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে রাজশাহীর বাজারে প্রতি কেজি গরুর মাংস 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 360 টাকায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ইলিশের পোনা বা জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল এই 2 মাস নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এতে বেকার হয়ে পড়া দেশের কয়েক লাখ জেলে অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। তবে সরকারি কিছু সহায়তা পেলেও সেটা যথেষ্ট নয়। জনপ্রতিনিধিরাও মনে করেন জেলেদের জন্য আর্থিক সহায়তা সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো দরকার। অন্যদিকে জেলেদের অভিযোগের কথা স্বীকার করে চাঁদপুর জেলা প্রশাসক জানান, চালের সঙ্গে নগদ টাকা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। চাঁদপুর থেকে ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জাটকা থেকে ইলিশ মাছ আকারে বড় হবে, তাই চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশে ইলিশ বিচরণের নদীগুলোতে 2 মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। এতে দেশের দক্ষিণাঞ্চলের মতো চাঁদপুরের 4 উপজেলার কয়েক হাজার জেলে এখন বেকার। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের নিয়ে তারা অভাব অনটনের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। জেলেদের অভিযোগ, সরকারি যে চাল তারা পায় তা দিয়ে সংসার চলে না। 20 বছর ধরে চাল পাই, কিন্তু এই সরকারি চাল দেয়, কিন্তু এই পর্যন্ত আমি একটা চাইলের স্লিপও পাইতেছি না, আর আমার কোনো লিস্টে কোনো নামও নাই। অভিযান দিছে, জাল বন্ধ করে দিছে, আমরা কিছু পাই না, আমরা খুব অভাবে আছি। ইলিপ যত আছে সব আমাকে জাল্লার লিগা নাই, তো জাল্লার এই 2 মাসের লিগা কি লিগা এই সাদাটা এই কষ্টটা, জালও বাইতে পারি না, আমরা কি করে খাবার বাঁচবো। খোলা পানি লেখাপড়া করে বাল বাচ্চা সহ সবাই কষ্টে আছি। নদীপাড়ে জনপ্রতিনিধিরা জেলেদের প্রতি সমর্থন জানিয়ে চালের সঙ্গে তাদেরকে নগদ টাকা দেওয়ার দাবি জানান। সরকারের কাছে প্রস্তাব করব
40 কেজি চালের পাশাপাশি অন্তত যদি কমপক্ষে মাসে 5,000 করে টাকা তাদেরকে দেওয়া হয়। জেলার শীর্ষ এই কর্মকর্তা জানান, জেলেদের দাবি দেওয়া সরকারের বিবেচনায় আছে। তাদের তরফ থেকে দাবি আছে যাতে নাকি তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়, এটা আমরা সরকারকে সক্রিয় বিবেচনার জন্য জানিয়েছি। আর যারা জেলেরা বাদ পড়েছে তালিকাভুক্তি থেকে ইতিমধ্যে তাদেরকে পরিচয়পত্র দেওয়া হয়েছে, তাদের অন্তর্ভুক্তির কার্যক্রম নেওয়া হয়েছে। দেশের 5টি অভয়াশ্রমে বর্তমানে সরকারি তালিকায় জেলের সংখ্যা 2,24,102 জন। এর মধ্যে চাঁদপুরে রয়েছেন 35,000 জেলে। এখন তাদের মাথাপিছু 40 কেজি করে চাল দেওয়া হচ্ছে। সময় সংবাদ, চাঁদপুর। আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে 273 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিম্পল সাইকেল পাওয়ার প্ল্যান্টের উৎপাদন প্রক্রিয়া উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের পরিচালক জানান, সোনারগাঁওয়ে মালয়েশিয়ার অর্থায়নে সিম্পল সাইকেল পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করে মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, কিন্তু 10 মাস আগে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় এটি। এ সময় 2016 সালের মধ্যে সিম্পল সাইকেল পাওয়ার প্ল্যান্টটি পূর্ণ উৎপাদনে যেতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যেটা, তারাই বিদ্যুতের দাম নির্ধারণ করে সব দিক দেখে, বিদ্যুতের খরচ কত, জনগণের ক্রয় ক্ষমতা, এগুলো দেখে তাদের একটা হিয়ারিং শেষ হয়েছে। এখন তারা চিন্তা ভাবনা করতেছেন। আমি মনে হয় না বিদ্যুতের দাম বাড়লেও খুব একটা বাড়বে, অল্প কিছু বাড়লে বাড়তে পারে, যাতে করে ভবিষ্যতে আমাদের যেগুলো উৎপাদন এবং বিতরণ সঞ্চালন সংস্থা তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। দেশের মতো প্রবাসও নানা আয়োজনে পালিত হলো বাংলা নববর্ষ। আর এ উপলক্ষে মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ মিশন পান্তা ইলিশের আয়োজন করে। এছাড়াও ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্ক আউটসাইডের কুইন্স প্যালেসে এবং জ্যাকসন হাইটসে উন্মুক্ত প্রাঙ্গণে বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্যোগে বর্ষবরণের উৎসব আয়োজন করা হয়। এসব আয়োজনে স্থানীয় রাজনীতিকদের পাশাপাশি হাজার হাজার প্রবাসী বাংলাদেশি অংশ নেন। অনুষ্ঠানে যোগ দিয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর AK আব্দুল মোমেন নতুন প্রজন্মকে নতুন প্রত্যয় নেয়ার আহ্বান জানান। সন্ত্রাসের মদতদাতা দেশের তালিকা থেকে কিউবাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার হোয়াইট হাউস মুখপাত্র জানান, কিউবার সরকার এখন আর সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করে না, তবে হাভানার নীতি ও পদক্ষেপ নিয়ে মতপার্থক্যের এখনও সুরাহা হয়নি বলে উল্লেখ করে হোয়াইট হাউস। এর আগে 11 এপ্রিল পানামায় কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর সঙ্গে বৈঠকে বারাক ওবামা অতীত ভুলে নতুন ভবিষ্যতের পথে হাঁটার আহ্বান জানান। 50 বছরের বেশি সময় পর দুই দেশের প্রেসিডেন্টের ঐতিহাসিক পর্যায়ের বৈঠকের সপ্তাহ না ঘুরতেই কিউবার বিষয়ে ওবামা প্রশাসনের নতুন সিদ্ধান্ত এলো। দুই দেশের সম্পর্ক উন্নয়নে অন্যতম বাধা হিসেবে বিবেচিত হয় কিউবাকে যুক্তরাষ্ট্রের দেয়ার সন্ত্রাসে পৃষ্ঠপোষকের আখ্যাকে। অবশ্য এর আগে 2014 সালের ডিসেম্বর সম্পর্ক ভালো করতে উদ্যোগ নেন এই দুই নেতা। এর মধ্যে উভয় দেশেই পুনরায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনেও রাজি হয়েছে। লিবিয়া থেকে ইতালি যাবার পথে ভূমধ্যসাগরে একটি জাহাজ ডুবে অন্তত 400 যাত্রী মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার একথা জানায় ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা। জাহাজে অন্তত 500-রও বেশি যাত্রী ছিল বলে জানায় ইতালির কোস্টগার্ড। এদের মধ্যে অন্তত 150 জনকে জীবিত উদ্ধার করার কথা জানায় তারা। এর আগে লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসার কয়েক ঘন্টা পরে প্রচণ্ড ঢেউয়ের কারণে জাহাজটি উল্টে যায়। এদের অধিকাংশই সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলীয় এলাকার অধিবাসী বলে জানায় সেভ দ্য চিলড্রেনের এক মুখপাত্র। গত সোমবার ভূমধ্যসাগরে কয়েক দফায় অভিযান চালিয়ে প্রায় 3000 অবৈধ অভিবাসীকে উদ্ধার করে ইতালির কোস্টগার্ড। বিসিবি একাদশ ও পাকিস্তানের প্রস্তুতি ম্যাচের খবর। ভালো বোলিং করেও শেষের দিকে তা ধরে রাখতে পারল না বিসিবি একাদশ। তাই বাংলাদেশ সফর একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে 269 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। জবাবে সাব্বির রহমানের সেঞ্চুরিতে জমে উঠেছে ম্যাচ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 8 উইকেটে 259 রান। এর আগে ফতুল্লায় টস জিতে ব্যাটিংয়ের শুরুটা বেশ ভালোই করে পাকিস্তান, তবে দলীয় 66 অধিনায়ক আজহার আলী আউট হন ব্যক্তিগত 27 রানে। তারপর দ্বিতীয় উইকেটে হারিস সোহেল ও মোহাম্মদ হাফিজ মিলে 64 রান যোগ করেন।
হ্যারিস 27 রানে আউট হবার পরপরই হাফিজ পেলেন ব্যক্তিগত 85 রানে। এরপর বিসিবির স্পিনারদের দারুণ বোলিংয়ে ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে। 5 ব্যাটসম্যান 2 অঙ্কের কোঠা ছুঁতে না পারলেও শেষের দিকে ফাওয়াদ আলম চাতা হয়ে আসেন পাকিস্তানের জন্য। তার অপরাজিত 67 রানে ঝড়োয়া ইনিংসের উপরে চড়ে পাকিস্তান পায় চ্যালেঞ্জিং স্কোর। শোভাগত হোম নেন 3 উইকেট। পূর্বে প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে নাম না থাকলেও আত্মবিশ্বাস বাড়াতে ম্যাচে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল। বাউন্ডারি হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি, কিন্তু দলীয় 9 রানে তার সঙ্গী রনি তালুকদারের আউটের পরপরই তামিমও ফেরেন সাজঘরে। তারপর সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের সুবাতাস পায় বিসিবি। তবে সাব্বির 123 রানে আউট হলে শেষের দিকে এখনও জয়ের জন্য লড়ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খবর। প্রথম লেগে ঘরের মাঠে ভিসেন্তে ক্যালদেরনে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে রুখে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তুমুল উত্তেজনা ছড়ানো এই ম্যাচে গোলশূন্য ড্র করেছে দুই নগর প্রতিদ্বন্দ্বী। বুধবার বার্নাব্যুতে দ্বিতীয় লেগে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল। এদিকে দিনের অপর ম্যাচে ঘরের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে মোনাকোকে 1-0 গোলে হারিয়েছে স্বাগতিকরা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়নরা। আর ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ঢঙে খেলতে থাকে রোনালদো বেলবেনজারো। তবে পুরোটা সময় প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করেও অ্যাটলেটিকোর গোলরক্ষক ওব্লাকের প্রতিরোধের সামনে গোলবঞ্চিতই থাকতে হয় বিশ্বের অন্যতম শক্তিশালী আক্রমণভাগ সমৃদ্ধ দলটিকে। কিন্তু গোলশূন্য এই ম্যাচে ডার্বির আবহ ঠিকই ধরে রেখেছিল দুই দল। আক্রমণ পাল্টা আক্রমণে পরিপূর্ণ এই ম্যাচে বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল লস ব্ল্যাঙ্কোসরা। তবে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আনচেলত্তির শিষ্যদের। ফলে এ মৌসুমে শেষ 6টি ম্যাচে সিমিওনের শিষ্যদের হারাতে ব্যর্থ হল রিয়াল মাদ্রিদ। দর্শক, আগেও একবার জানিয়েছিলাম রাজধানীর রামপুরায় 2 তলা টিনের বাড়ি দেবে মারা গেছেন 4 জন। ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আমাদের বিশেষ শিরোনামগুলো। রাজধানীর রামপুরায় 2 তলা টিনের বাড়ি দেবে মারা গেছেন 4 জন। ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চলছে। যুদ্ধাপরাধের বিচারে কোনো চাপের কাছেই নতি স্বীকার করবে না সরকার। গণভবনে সাংবাদিক কলামিস্টদের সঙ্গে মত বিনিময়ে প্রধানমন্ত্রী। আবারও পেছল মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের এবং জামায়াত নেতা মুজাহিদের আপিল শুনানি। পরবর্তী তারিখ 28 এপ্রিল। 2 মামলায় মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন বিষয়ে বিভক্ত রায়। বার সভাপতির কক্ষে বসে সিটি নির্বাচনের জন্য ভোট চাইলেন বিএনপির এই নেতা। এবং অবশেষে 7 মাসের শিশু সাজিয়ার পেট থেকে বের করা হলো 22 সপ্তাহের ভ্রূণ। ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সফল অস্ত্রোপচার। ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। যে কোনো বাংলা লিঙ্ক প্রবিও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বর। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।